দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। দর্শক, একটা অভূতপূর্ব ঘটনা ঘটে যাচ্ছে, অনেকটা আমাদের সবার অগোচরে। দীর্ঘ 11 বছরের বিমান অবরোধ ভেঙে দিয়েছে ইরান। ঘটনাটা ঘটেছে ইয়েমেনের রাজধানী সানায়। গতকাল আমি রাতের যে ভিডিওতে কথা বলেছিলাম, এই ঘটনার আদ্যপান্ত পরে আমি যা জানলাম তা হচ্ছে ইরানের বেসামরিক বিমান ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে ইরান মূলত ইয়েমেনের উপর থেকে 11 বছরের বিমান অবরোধ ভেঙে দিয়েছে। ইরানের বিমান যখন পাঠায় তখন কিন্তু সৌদি আরব যুদ্ধ বিমান পাঠিয়েছিল ইরানের বিমানকে ওই সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দিতে। তখন ইয়েমেন ক্ষেপণাস্ত্র ছুড়েছে, আর আমাদের সবার অগোচরে একটি বড় ঘটনা নীরবে ঘটে গেল। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যে সমস্ত যুদ্ধ বিগ্রহ আলাপ আলোচনা যত যা কিছু গড়াপেটা, এই সমস্ত সবকিছুর ভেতরের একটি অংশ বটে। সেক্ষেত্রে ইরানের এই বিমান ইয়েমেনে পাঠানো এবং ইয়েমেন থেকে আবার যাত্রী নিয়ে তেহরানে ফিরে যাওয়া, এই ঘটনার নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যে চলমান পরিবর্তন, এই পরিবর্তনের সাথে নতুন করে আরেকটি পালক যোগ হলো। সুপ্রিয় দর্শক, আমি এই বিষয়টি নিয়ে একেবারে আদ্যপান্ত বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কবে ইয়েমেনের উপর সৌদি জোট অবরোধ আরোপ করেছিল, আকাশ অবরোধ, স্থল অবরোধ, সমুদ্র অবরোধ, এবং কিভাবে সেগুলো ভাঙছে, সেগুলোর কি পরিস্থিতি, এবং আসলে এই যে বর্তমানে চলমান পরিবর্তনের ধারা, এই পরিবর্তনের ধারায় সেগুলো কোথায় গিয়ে শেষ হতে পারে, এর বিস্তারিত বর্ণনা এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। 2014 সালের 20 সেপ্টেম্বর তখন ইয়েমেনে মারাত্মক ডামাডোল, রাজনৈতিক ডামাডোল। আলী আব্দুল্লাহ সালেহ তখনও বেঁচে আছেন, ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট। আলী আব্দুল্লাহ সালেহকে কিন্তু দীর্ঘদিন সৌদি আরব, আরব বিশ্ব এবং আমেরিকা সমর্থন করে এসেছে। কিন্তু পরবর্তীতে এক পর্যায়ে গিয়ে এই আলী আব্দুল্লাহ সালেহ হুতিদের পক্ষে চলে যায়। এরপরে রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটে। এই যে রাজনৈতিক ক্ষমতার পালাবদল, ডামাডোল, পট পরিবর্তন, অনেক কিছুর ভেতরে 2014 সালের 21 সেপ্টেম্বর হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এবং সানা দখল করে নেওয়ার পরে আলটিমেটলি সানার আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু হুতিদের নিয়ন্ত্রণে থাকে। যে দেশের রাজধানী এবং সেই দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর যাদের নিয়ন্ত্রণে থাকে, তারাই মূলত ক্ষমতায় থাকে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে হুতিরা ইয়েমেনের ক্ষমতার মূল নিয়ন্ত্রক হয়ে পড়ে। কিন্তু বিষয়টি আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব থেকে শুরু করে তার মিত্রদের কারোরই ভালো লাগেনি। তখন এই জায়গায় একটা পরিবর্তন আনার চেষ্টা করা হয়। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তনটা হচ্ছে যে ইয়েমেনের বিরুদ্ধে একটা জোট পাকিয়ে যুদ্ধ শুরু করা। এইভাবে একটা পরিকল্পনার আওতায় 2015 সালের 26 মার্চ ইয়েমেনের উপর যুদ্ধ চাপিয়ে দেয় সৌদি জোট। সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং সুদান, এই 6 দেশ এক জোট বেঁধে শুরু করে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু 2016 সালের দিক থেকে কাতারের সাথে সৌদি আরব আমিরাত, এদের দ্বন্দ্ব বেশ প্রকাশ্য রূপ লাভ করে। মিডল ইস্টের অন্যান্য ঘটনা, বিশেষ করে ফিলিস্তিন, হিজবুল্লাহ, লেবানন, ইরান, এই সমস্ত প্রসঙ্গে। এরপরে আস্তে আস্তে কাতার এই যুদ্ধ থেকে বেরিয়ে যায় সবার আগে। 2015 সালের 26 মার্চ যখন ইয়েমেনের উপর হামলা চালায়, সেই অভিযানের নাম, সামরিক অভিযানের নাম দেয় অপারেশন ডিসাইসিভ স্টর্ম। সৌদি নেতৃত্বে এই অভিযান শুরু করে, এই সামরিক হামলা শুরু করে ইয়েমেনের উপর। একই দিন একদম বিমান চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করে। ইয়েমেনের আকাশে নো ফ্লাই জোন কার্যকর করে সৌদি জোট।
সৌদি জোটের অনুমতি ছাড়া কোনো বিমান ইয়েমেনের আকাশে প্রবেশ করতে পারবে না। এটা ছিল নো ফ্লাই জোনের মূল কথা। এরপরে 2015 সালের 9 এপ্রিল 26শে মার্চ যুদ্ধ শুরু করে। 9 এপ্রিল অর্থাৎ 2 সপ্তাহ পরে বলা যায় ইরান একটি বেসামরিক বিমান পাঠায় সানাই, কিন্তু সেই বিমানকে ল্যান্ড করতে দেয়া হয় না, বাধা দেয়া হয়। শুধু তাই না, সেই বিমান ল্যান্ড যাতে করতে না পারে সেজন্য সানা বিমানবন্দরের উপরে সৌদি জোট ব্যাপকভাবে বোমা হামলা চালায় এবং বিমানবন্দরের রানওয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে 2016 সালের 9 আগস্ট সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বাণিজ্যিক বিমানের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে, তার মানে অবরোধটা আরো শক্ত করে। এরপরে 2017 সালের 6 নভেম্বর এই দিন হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের ভেতরে পড়লে সৌদি আরব ইয়েমেনের উপরে আকাশ, স্থল এবং সমুদ্র এই 3 ধরনের অবরোধ আরোপ করে। অর্থাৎ আকাশপথে অবরোধ, কোন রকমের কোনো বিমান ইয়েমেনের আকাশে ঢুকবে না। ইয়েমেনের স্থলপথে কেউ যেতে পারবে, অর্থাৎ ইয়েমেনকে কার্যত সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলা। এবং ইয়েমেনের সমুদ্র দিয়ে কেউ কিছু পাঠাতে পারবে না, কোনো কিছু ইয়েমেন বিদেশেও বিক্রি করতে পারবে না। তার মানে ইয়েমেনের উপরে প্রচন্ড রকমের অবরোধ আরোপ করা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে ইয়েমেন একটা দরিদ্র দেশ। তারা যদি কোনো কিছু আনতে না পারে বা কোনো কিছু বাইরে পাঠাতে না পারে তাহলে চলে কি করে? তার উপরে তো সৌদি জোট 6টা দেশ তাদের উপর হামলা করছে। এবং আমি তো বলি, এই সৌদি জোট ইয়েমেনের বিরুদ্ধে হামলা করেছে আমরা বাইরে থেকে দেখি, কিন্তু প্রকৃতপক্ষে ভেতরে ভেতরে আমেরিকান পাইলটরা, ইসরায়েলি পাইলটরা বা ব্রিটিশ পাইলটরা যে আরো বেশি কার্যকর হামলা চালানোর জন্য বিমান হামলা চালায়নি, অর্থাৎ ওই হামলাগুলোতে বিদেশি পাইলটরা যে অংশ নেয়নি তার নিশ্চয়তা কোথায়? কারণ সৌদি আরবে ব্রিটিশ এবং আমেরিকান সেনা আছে, তারা তো অংশ নিতেই পারে। তাহলে সেক্ষেত্রে একথা বলার কোনো সুযোগ নেই। আমি মনে করি যে শুধুমাত্র ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোট সামরিক অভিযান চালিয়েছে, হামলা চালিয়েছে, যুদ্ধ চালিয়েছে, তাতে বরং অনেকেই জড়িত থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 2017 সালের 23 থেকে 25 নভেম্বর এই 2 দিনের ভেতরে আন্তর্জাতিক চাপের কারণে সৌদি আরব ইয়েমেনের উপর থেকে নিষেধাজ্ঞা সামান্য শিথিল করে, এই রকম যে আন্তর্জাতিক অঙ্গন থেকে পাঠানো মানবিক সহায়তা বহনকারী বিমান সারা বিমানবন্দরে নামতে পারবে। মানবিক সহায়তা মানে ওষুধপত্র, ত্রাণ, হয়তো কিছু কাপড় চোপড়, খাদ্য, খাবার, জরুরি খাবার, এই সমস্ত। এই যে দীর্ঘ সময় ইয়েমেনের উপর অবরোধ থাকলো, বিমান অবরোধ, নৌ অবরোধ অর্থাৎ সমুদ্র অবরোধ, স্থল অবরোধ, কেউ বের হতে পারবে না, কেউ আসতেও পারবে না ভেতরে। তাহলে ইয়েমেনের কোন রোগী, অসুস্থ মানুষ যাদের বিদেশে চিকিৎসা প্রয়োজন ছিল, তারা কি করবে? তাদের কাউকে কোথাও নেওয়ার কোনো সুযোগ ছিল না। এবং সৌদি আরব ইয়েমেনের উপর এত বেশি হামলা চালিয়েছিল সৌদি জোট যে ইয়েমেনের ক্লিনিক, হাসপাতাল, বীমা প্রতিষ্ঠান একেবারে সব ধ্বংস হয়ে গিয়েছিল, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা নিয়ে প্রচুর রিপোর্ট হয়েছে তখন। এই অবস্থায় 2020 সালের 3 ফেব্রুয়ারি প্রথমবারের মতো মানবিক মার্সি ফ্লাইট ইয়েমেন থেকে জর্ডানে যায়। তাতে অনেক অসুস্থ রোগী নিয়ে চিকিৎসার জন্য তাদেরকে নেওয়া হয় জর্ডানে, সানা থেকে জর্ডানে নেওয়া হয়। এটা হলো মার্সি ফ্লাইট, করুণা ফ্লাইট, করুণা দেখানো, দয়া করে এদেরকে বিমান চালাতে দেওয়া হয়েছে। 2021 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের সাথে সৌদি আরবের যুদ্ধবিরতি হয়। এই যুদ্ধবিরতির পর ইয়েমেনের আকাশের উপরে কিন্তু সেই নিষেধাজ্ঞা বহাল ছিল। এই নিষেধাজ্ঞা কিন্তু সৌদি আরব তুলে নেয়নি। এখনো সমুদ্র এবং স্থলপথে নিষেধাজ্ঞা ওইভাবে কার্যকর রেখেছে। এর ভিতরে 2025 সালের মে মাসে ইসরায়েল, অর্থাৎ গত বছরের মে মাসে ইসরায়েল ইয়েমেনের উপর ব্যাপক বিমান হামলা চালায় এবং সানা বিমানবন্দরের রানওয়ে আবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিমান চলাচলের অনেকটা অনুপযোগী হয়ে পড়ে। তারপরে
এই যে গতকাল 3 জুলাই 2026 এই তারিখে ইরান একটি বেসামরিক বিমান পাঠিয়েছিল ইয়েমেনের রাজধানী সানায়, তাতে অসুস্থ ব্যক্তিদের নেওয়া হয়েছে। এখন এই অসুস্থ ব্যক্তি যারা ইয়েমেনের, বলা হচ্ছে ইয়েমেনের নাগরিক, আসলে তারা কোথা থেকে তাদেরকে আনলো এটা পরিষ্কার না। তার যেখান থেকে আনুক, যেভাবেই আনুক, ইরানি বিমান সেখানে অসুস্থ আহত ইয়েমেনি নাগরিকদের নিয়ে গেছে। যাওয়ার পরে তাদের সেই বিমানকে বাধা দেওয়ার চেষ্টা করেছে সৌদি আরবের যুদ্ধ বিমান। তখন ইয়েমেনের সেনারা কয়েকটা ক্ষেপণাস্ত্র ছুড়লে সৌদি যুদ্ধ বিমানগুলো পালিয়ে যায়। তারপরে ইরানের বিমান সেখানে ল্যান্ড করে এবং ল্যান্ড করার পর অসুস্থ রোগীদেরকে ইয়েমেনে নামায়। তারপরে ইয়েমেন থেকে আবার বেশ কিছু লোকজন যারা ইরানের সর্বোচ্চ শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জানাজায় যোগ দেওয়ার জন্য আসতে চান, তাদেরকে ইয়েমেনের রাজধানী সানা থেকে নিয়ে ইরানের বিমান ইরানে ফিরে যায়। এই হলো মোটামুটি ভাবে ইয়েমেন এবং সৌদি আরবের ভেতরকার যুদ্ধ। ইয়েমেনের উপরে আকাশ নিষেধাজ্ঞা আরোপ, অর্থাৎ নো ফ্লাই জোন কার্যকর, এবং ইরানের পক্ষ থেকে সেটা ভেঙে দেয়া। এখন ইরান এবং ইয়েমেন আশা করছে, ইয়েমেনের পক্ষ থেকে একদম পরিষ্কার ঘোষণায় দেওয়া হয়েছে, এই যে ইরান নো ফ্লাই জোন কার্যকর যেটা ছিল সেটা ভেঙে দিল, এই ইরানের এই পদক্ষেপের পর এখন আমরা ইরানের সাথে নিয়মিত যোগাযোগ রাখবো, তা যাই হোক আর যেভাবেই হোক। অর্থাৎ সৌদি আরবকে এখন আর ইয়েমেন তোয়াক্কা করবে না। ইয়েমেনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে এই অবরোধ যেটা ভেঙে দিল ইরান, সেটা আমরা বহাল রাখার চেষ্টা করব। আর সৌদি আরব যদি নতুন করে ইয়েমেনের আকাশ সীমা লঙ্ঘন করার চেষ্টা করে, তাহলে আমরা সৌদি আরবের উপর হামলা করব। আমার কাছে যেটা মনে হচ্ছে এখন, সেটা হচ্ছে ইয়েমেনের প্রতিনিধি দলও ইরানে গেছে, সৌদি প্রতিনিধি দলও ইরানে গেছেন, এবং সৌদি প্রতিনিধি দল ইরানে যাওয়ার পর যখন সর্বোচ্চ নেতার প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন, তখন সেখানে কোরআন শরীফের এমন একটি আয়াত শোনানো হয়েছে সৌদি প্রতিনিধি দলকে, যেটা মূলত ইঙ্গিত করে যে সৌদি আরব এতদিন যে শত্রুদের সাথে, মুসলমানদের শত্রুদের সাথে বলা হচ্ছে যে বন্ধুত্ব করেছিল, সেই জায়গায় একটা সতর্কবাণী হিসেবে কাজ করবে পবিত্র কোরআন শরীফের এই আয়াত। এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, এটা আপনারা হয়তো সবাই অনেকে শুনেছেন। যাই হোক, তো সৌদি প্রতিনিধি দল ইরানে গেছে, ইরানের সাথে স্বাভাবিকভাবে সম্পর্ক হবে, এবং এইরকম ঘোষণা দেওয়া হচ্ছে বা এরকম চিন্তা করছে সৌদি আরব যে সৌদি আরব এবং ইরান এখন থেকে বার্ষিক নানান ধরনের অনুষ্ঠান করবে। বার্ষিক বাণিজ্য মেলা হতে পারে, দ্বিপক্ষীয় সৌদি ইরান বাণিজ্য মেলা হতে পারে, সৌদি ইরান সাংস্কৃতিক মেলা হতে পারে, বুক ফেয়ার হতে পারে, নানা রকমের অনুষ্ঠান হতে পারে। এগুলো আস্তে আস্তে করবে। তার মানে হচ্ছে সৌদি আরব ইরানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করবে। এবং আমরা গতকালকে কিন্তু আর একটা কথা বলেছিলাম যে সৌদি আরব 5টি সেকেন্ড হ্যান্ড বোয়িং বিমান দিয়েছে ইরানকে। এই বিমানটা পাওয়াও কিন্তু ইরানের জন্য নিষিদ্ধ। আন্তর্জাতিক অঙ্গন থেকে ইরান এই ধরনের বিমান পেতে পারে না। তো সৌদি আরব দিয়েছে, তার মানে দাঁড়াচ্ছে সৌদি আরব ইরানের সাথে সম্পর্ককে এখন বিশেষভাবে মূল্য দিচ্ছে, মূল্যায়ন করছে। পরিবর্তিত পরিস্থিতির কারণে মূলত হচ্ছে। তাই এই প্রেক্ষাপটে ইরান যেহেতু একেবারে সর্বান্তকরণে ইয়েমেনকে সাপোর্ট করে, এবং ইয়েমেনের বলা যে হয় যে আঞ্চলিক প্রক্সি ফোর্স, সেই আঞ্চলিক প্রক্সি ফোর্স যদি আমরা বলি তাহলে তো ইয়েমেনও তার ভিতরে একটা। তো সেই আঞ্চলিক প্রক্সি ফোর্স ইরানের ইয়েমেন, সেই ইরানের সাথে যখন সৌদি আরবের সম্পর্ক হয়, তখন আলটিমেটলি ইরান নিশ্চয়ই সৌদি আরবের সাথে ইয়েমেনের একটা মধ্যস্থতা করে দেবে এবং সম্পর্ক স্বাভাবিক হবে। কারণ ইয়েমেন আর সৌদি আরব তো একেবারে পাশাপাশি প্রতিবেশী দেশ। ফলে আশা করা যাচ্ছে এই যে পরিবর্তন, ইরান যুদ্ধের ভেতর দিয়ে যে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে, এই ধারা ক্রমেই সামনে এগিয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যের অনেক সংকট কেটে যাবে। দ্বন্দ্ব, সংঘাত, সংশয়, অবিশ্বাস, অনাস্থা, এগুলো সব কেটে যাবে এবং এক পর্যায়ে এমন হবে যে প্রতিবেশী দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো সবাই সবার সাথে আশা করা যায় মিলে যাবে, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হবে। তখন বাইরের শক্তির আর এখানে হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না, প্রয়োজন হবে না, এবং এই দেশগুলো বলবে যে আমাদের প্রয়োজনে আমরা মিলে আছি, আমরা ভালো আছি, তোমরা যাও। অতএব মধ্যপ্রাচ্য থেকে বিদেশি শক্তির
উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে, এটা মোটামুটি ভাবে বলা যায়। আমরা আশা করছি যে বৃহত্তর মধ্যপ্রাচ্যে একটা শান্তির যে ধারা সূচিত হয়েছে, সেই ধারা পরিপূর্ণ হবে, পরিপুষ্ট হবে এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি প্রতিষ্ঠা হবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আশা করি আলোচনা ভালো লেগেছে। আর আলোচনা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। যাবার আগে আমি আপনাদের কাছে একটা মতামত জানতে চাই। এই যে ইরান ইয়েমেনের উপরে যে সৌদি জোটের বিমান নিষেধাজ্ঞা ছিল, সেটা ভেঙে দিল, আপনারা কি ধারণা করেন যে এটা অব্যাহত থাকবে এবং সৌদি আরব আর ভবিষ্যতে ইয়েমেনে ইরানি বিমানকে বাধা দেবে না? আপনাদের কাছে কি মনে হয়? দর্শক, ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সম্প্রতি যে যুদ্ধ হয়ে গেল, সেই যুদ্ধে ইরান ইসরায়েলের উপর যে সমস্ত হামলা চালিয়েছে, তার ফলে একটা বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সেই ক্ষয়ক্ষতির কথা ইসরায়েল গোপন রাখলেও চূড়ান্তভাবে এখন আর তা গোপন থাকেনি, প্রকাশ হয়ে গেছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলের যে হাইফা বন্দর নগরীতে তেল শোধনাগার আছে, সেই তেল শোধনাগারে ইরান যে হামলা চালিয়েছিল, তাতে মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই তেল শোধনাগার ঠিক করতে কয়েক বছর লেগে যাবে। তাহলে এখানে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইরানের হামলায় যে ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল, তার অনেক কিছুই গোপন করেছে। কেন গোপন করলো এবং আসলে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা কি? বিশেষ করে হাইফা বন্দর নগরীতে যে তেল শোধনাগার, তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কি ছিল, আমি এ সম্পর্কে মোটামুটি আজকে একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। এপাশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির আজকে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হলো। এই নামাজে জানাজায় দেশ বিদেশের লাখো মানুষ অংশ নিয়েছে। কত লাখ তার কোনো ঠিক ঠিকানা নেই। বলা হচ্ছে যে জানাজার নামাজ এবং দাফন অনুষ্ঠান, এছাড়া তার প্রতি শেষ বিদায় ও সম্মান জানানোর যে অনুষ্ঠান, এতে মোট 3 কোটি লোকের অংশগ্রহণ হবে সারা দেশ, ইরাক এবং সারা বিশ্ব থেকে। এ বিরাট বিশাল ব্যাপার। বিশ্বের প্রায় সব প্রান্ত থেকে মানুষ ছুটে আসলো ইরানের দিকে। ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতার জীবন দিয়ে তিনি বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। অর্থাৎ তার জীবনের বিনিময়ে বিরাট বড় রকমের একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। আসলে এই কথার মানে কি এবং কিভাবে ঐক্য প্রতিষ্ঠিত হলো, আমি তা নিয়েও মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনারা সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে একেবারে চূড়ান্ত হামলা চালানোর জন্য তাদের সামরিক বাহিনীকে ইরানের উপর লেলিয়ে দেয়। তারা ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তের ভিতরে ইরানের উপরে তাণ্ডব লীলা চালিয়ে দিতে শুরু করে। একেবারে প্রথম দিকে তো ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব বহু সংখ্যক নেতা, মন্ত্রী, মিনিস্টার মারা গেল। এরপরে ইরান ঘুরে দাঁড়ালো। ঘুরে দাঁড়িয়ে আমেরিকা এবং ইসরায়েলকে প্রতিরোধ করতে থাকলো এবং এতগুলো ফ্রন্টে, আমি তো সবসময় বলি, ইসরায়েল একটা স্বয়ংসম্পূর্ণ ফ্রন্ট। এরপরে জর্দানে, সৌদি আরবে, বাহরাইনে, কাতারে, সংযুক্ত আরব আমিরাতে, কুয়েতে, ইরাকে, এত জায়গায় আমেরিকার উপস্থিতি, এবং এর অনেক জায়গায় আমেরিকার সাথে ইসরায়েলও আছে। তা আমরা হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছি না, কিন্তু থাকার কথা, কারণ যেখানে আমেরিকা সেখানে ইসরায়েল থাকতেই পারে, কোনো ব্যাপারই না। এবং থাকতে পারে এর বাস্তব প্রমাণ হচ্ছে ইরাকের মরুভূমিতে দুটো বিমান ঘাঁটি করে ইসরায়েল ইরানের বিরুদ্ধে এই সামরিক হামলায় বা এই যুদ্ধে অংশ নিয়েছে। ইরাকের ভেতরে এই যে সামরিক ঘাঁটি করলো, সেটা কি ইরাক সরকার দেখেনি? না, আমরা ধরে নিচ্ছি ইরাক সরকার দেখেনি, কারণ ইরাক সরকারের ওই এলাকায় যাওয়ার কোনো অধিকার নেই।
তার কারণ হচ্ছে আমেরিকা সেই সমস্ত এলাকা নিয়ন্ত্রণ করে, ফলে আমেরিকার বাহিনীর বাইরে গিয়ে ইরাকি বাহিনীর কোনো কথা নেই। ইরাক বছরের পর বছর থেকে বলে আসছে যে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করতে হবে। সংসদে বিল পর্যন্ত পাশ হয়েছে মার্কিন বাহিনীকে সরিয়ে নেওয়ার জন্য, এখনো আমেরিকা সরাচ্ছে না, জোর করে সেখানে ধরে রেখেছে, মোতায়েন করে রেখেছে। তো এই যে আমেরিকা এবং ইসরায়েলের বিভিন্ন ঘাঁটির বিরুদ্ধে, বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে যুদ্ধ করছিল ইরান, এক পর্যায়ে ইসরায়েল যখন ইরানের তেল শোধনাগার এবং এরকম গুরুত্বপূর্ণ কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তখন ইরানও ইসরায়েলের হাইফা বন্দর নগরীর তেল শোধনাগারে হামলা চালায়। এই হামলার ফলে হাইফা বন্দর নগরীর গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগার, যেটা বাজান কোম্পানি নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে, এই কোম্পানির একটা তেল সংরক্ষণ ট্যাঙ্কারে ইরান হামলা চালিয়েছিল, যার প্রেক্ষাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম দিকে ইসরায়েল ক্ষয়ক্ষতির পরিমাণ খুব সামান্য বলেছিল। দখলদার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সামান্যই ক্ষতি হয়েছে, এটা ঠিক করে ফেলা যাবে এবং তেলের উৎপাদন, কার্যক্রম, বন্টন সমস্ত সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু পরে আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যায়, টাইমস অফ ইসরায়েল খবর দিয়েছে এবং চ্যানেল 12 তো খবর দিলই, এই দুটো মিডিয়া খবর দিচ্ছে যে এই বাজান কোম্পানি পরিচালিত তেল শোধনাগারে এত ক্ষয়ক্ষতি হয়েছে যে 2028 সাল পর্যন্ত লাগবে এটা ঠিক করতে। সেটা তো ঠিক নেই, ঠিক করতেও লাগবে 2028 সাল, তারপর 2026, 27, 28, 2 থেকে 3 বছর লাগবে একটা তেল শোধনাগার ঠিক করতে। তার মানে তার আর আছে কি, একেবারেই তো শেষ বলা যায়। এই তেল শোধনাগার এত গুরুত্বপূর্ণ কেন? প্রতিদিন এই শোধনাগার থেকে 26,000 টন তেল পরিশোধন করা যায়, প্রক্রিয়াজাত করা যায়, এবং বছরে এই তেল শোধনাগার থেকে 98 লাখ টন তেল প্রক্রিয়াকরণ করা হয়। এই তেল শোধনাগারে হামলার পরে ইসরায়েলের তেল মন্ত্রী এলি কোহেন তিনি বলেছিলেন ক্ষয়ক্ষতির পরিমাণ খুব সামান্য, এবং এই বাজান কোম্পানি তেল আবিব স্টক এক্সচেঞ্জে পাঠানো প্রতিবেদনে বলেছিল শোধনাগারের একটি ডিস্টিলেট ট্যাঙ্কের ছাদে কেবল কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এছাড়া বড় কোনো গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি, উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাজান কোম্পানি হচ্ছে ব্রিটিশ আমলে নির্মিত একটা কোম্পানি। তারা ইসরায়েল প্রতিষ্ঠার আগেই বা ইসরায়েল প্রতিষ্ঠার প্রথম দিকে সেখানে এই সমস্ত কোম্পানি পরিচালনা করত। ধীরে ধীরে যখন ইসরায়েল শক্তিশালী হয়ে উঠেছে, তার অবস্থান সুসংহত, দৃঢ় এবং জোরালো যখন করতে পারে, তখন ব্রিটিশ আস্তে করে চলে গেছে। ইসরায়েলকে প্রতিষ্ঠা করে দেওয়ার বা ইসরায়েলকে শক্তিশালী করার পেছনে প্রথম দিকে আমেরিকার চেয়ে ব্রিটিশ সরকারের কিন্তু অনেক বেশি ভূমিকা ছিল, কারণ তখন প্রধান পরাশক্তি ব্রিটেন। এই বছরে 40 দিনের আর গত বছরে বিশেষ করে যে 12 দিনের যুদ্ধ জুন মাসে হয়েছিল, এই দুই সময়ে ইসরায়েলের ভেতরে আসলে ইরানের হামলায় বড় বড় ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতির কয়েকটা গুরুত্বপূর্ণ স্থাপনা আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবো যে ক্ষয়ক্ষতির পরিমাণটা বা কতটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জায়গায় ইরান হামলা চালাতে পেরেছে। যেমন তেল আবিবের কিরিয়া সামরিক কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইরান, এরপরে ওয়াইজম্যান ইনস্টিটিউশনে হামলা চালিয়েছে এবং সেটা তো একদম গুড়িয়ে গেছে। 50 বছরে তিলে তিলে গড়ে তুলেছিল এই গবেষণাগার, এইটাকে বলা হয় ইসরায়েলের লাইফ লাইন, সেইটা ধ্বংস হয়ে গেছে। এরপরে ইসরায়েলের প্রত্যেকটা বিমান ঘাঁটিতে ইরান তখন হামলা চালিয়েছে, কিন্তু তার ভেতরে নেভাটিম এয়ারবেস, যেটা এখানে ইরান ব্যাপক হামলা চালিয়েছে এবং সেখানে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। বড় রকমের ক্ষয়ক্ষতি, কোনো সাধারণ ক্ষয়ক্ষতি না। এই নেভাটিম এয়ারবেসে কিন্তু F-35 বিমান রাখা হতো। আর হাইফা বন্দরের এই তেল শোধনাগার থেকে শুরু করে আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা ধ্বংস হয়েছে, একেবারে মাটির সাথে মিশে গেছে কোনোটা। এছাড়া সম্প্রতি টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলের যে রামাত ডেভিড এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে হ্যাঙ্গারে রাখা বিমান ছিল, সেই হ্যাঙ্গারে হামলা চালিয়েছে। তার মানে সেখানে বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন এখানে প্রশ্ন আসছে বা প্রশ্ন আসতেই পারে যে ইসরায়েলের এই যে ক্ষয়ক্ষতি কেন তারা গোপন রাখার চেষ্টা করলো? প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইরানের হামলায় যদি ইসরায়েল বা আমেরিকার মতো শক্তির বিমান ঘাঁটি বা সামরিক ঘাঁটি বা বিমান বা
ক্ষেপণাস্ত্র স্থাপনা বা রেডার সিস্টেম এগুলো ক্ষয়ক্ষতি হয়ে যায়, বা তেল স্থাপনা, তখন তাদের মান সম্মানে লাগে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, তাদের সামরিক প্রাধান্য প্রশ্নের মুখে পড়ে। তৃতীয় কথা, তাদের সামরিক প্রাধান্য প্রশ্নের মুখে পড়ার পাশাপাশি তাদের যে সামরিক শক্তি, তাদের যে অস্ত্রের শক্তি, এইগুলো নিয়েও প্রশ্ন ওঠে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে তাহলে ইরানের অস্ত্রের কাছে ইসরায়েল এবং আমেরিকার অস্ত্র কি পারছে না? তাইলে আমেরিকার চেয়ে, ইসরায়েলের চেয়ে কি ইরানের অস্ত্র বেশি পাওয়ারফুল বা বেশি কার্যকরী? এই প্রশ্ন কিন্তু আসে। তখন তাদের অস্ত্রের বাজার, তাদের রাজনীতির বাজার, তাদের অর্থনীতির বাজার, তাদের কূটনীতির অঙ্গন সবগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য তারা সবসময় গোপন রাখার চেষ্টা করছে। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি নেই, সবকিছু ঠিক আছে, ইরান সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখছি, এখন তো প্রায় দিন বিভিন্নভাবে রিপোর্ট আসছে খোদ মার্কিন গণমাধ্যমে, যে ইরানের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন ঘাঁটিগুলো, মার্কিন বিমান, মার্কিন ড্রোন ইত্যাদি ইত্যাদি। এবং জেরাল্ড আর ফোর্ড যেটা, সেটাও নাকি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে এখন কানা খোড়া হয়ে এক সারাইখানায় আছে, যেখানে ঠিকঠাক করা হচ্ছে। যাই হোক সুপ্রিয় দর্শক, এবার আমি ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা প্রসঙ্গে কথা বলি একটু। আজকে আনুষ্ঠানিকভাবে তার প্রথম জানাজা হচ্ছে তেহরানের ইমাম খুমেনি মুসাল্লায়, অর্থাৎ এই জায়গাতেই তেহরানের প্রধান ঈদের জামাত, জুমার জামাত হয়। এছাড়া গুরুত্বপূর্ণ সমাবেশ বা এইরকম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠান হলে এখানে হয় জমায়েত হওয়ার জন্য। বিরাট বড় বিশাল জায়গা, বিরাট এরিয়া, তাতে লোকজনের সমাবেশ করা সহজ হয়। কিন্তু ইরানের আজকে যে জানাজার অনুষ্ঠান হচ্ছে এবং তাতে যে সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছে, তাতে ওই মোসাল্লার ভিতরে না, মোসাল্লা থেকে শুরু করে খিয়াবানে বালিয়াস, এনকালাব, তারপরে আরো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, রাস্তা ধরে লম্বা করে। ইরানে তো সবকিছু বন্ধ, তো সেই জায়গা থেকে মানে মানুষের যে ঢল নেমেছে সেটা হেলিকপ্টারে করে দেখাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রসারণ সংস্থা যেটা IRIB, তারা হেলিকপ্টারে করে এই জানাজার অনুষ্ঠান দেখাচ্ছে, কত লোক কোথায় কিভাবে জানাজার জন্য এসেছেন। আজকের এই জানাজায় আলী খামেনির সম্ভবত 3 ছেলে যোগ দিয়েছেন, তাদের ভিডিও ফুটেজ আমি দেখলাম। আর যিনি সর্বোচ্চ নেতা, তিনি তো অসুস্থ, তিনি নিরাপত্তাজনিত কারণে হয়তো প্রকাশ্যে আসছেন না, হয়তো পরে সময় করে তিনি জনসমক্ষে আসবেন, এখনই না, কারণ এখন নিরাপত্তার প্রশ্ন আছে, নিরাপত্তা নিয়ে কিছুটা হলেও শঙ্কা আছে। এই সর্বস্তরের মানুষ তারা কান্নাকাটি করছে, বুক চাপড়াচ্ছে, আর্তনাদ করছে, দোয়া করছে সর্বোচ্চ নেতার জন্য। সমাজের সব ধরনের, সব শ্রেণী পেশার, সব বয়সের মানুষ, ধর্ম সম্প্রদায় নির্বিশেষে মানুষ তার এই জানাজা অনুষ্ঠানে, শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছে। মানে বিরাট এক ব্যাপার সারা বিশ্ব থেকে। এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতার জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে ইসলামী বিশ্ব, বিশেষ করে মুসলিম উম্মার ভিতরে এমন এক ঐক্য প্রতিষ্ঠা হয়েছে বা হচ্ছে, যেটা এর আগে কখনো ছিল না। আমরা দেখেছি আফগানিস্তানের তালেবান সরকারের মন্ত্রীরা এই অনুষ্ঠানে গেছেন। আবার আহমদ শাহ মাসুদ নামে একজন ছিলেন, তিনি তালেবান বিরোধী লোক ছিলেন বেসিক্যালি, তার অনুসারীরাও তেহরানে একই জায়গায় একসাথে। আবার যেখানে পাকিস্তান সেখানে তালেবান। এইরকম ভাবে মানে বহু দেশের বহু পর্যায়ের মানুষ এসে এই জানাজায়, এই শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছে। তাতে সৌদি আরবের মতো দেশের লোকজন এসেছে, আরো অনেক দেশের। সৌদি আরবের ব্যাপারে কথা শুনেছি যে প্রথমে ইরান তাদেরকে দাওয়াত দেয়নি, এই কারণে যে দাওয়াত দিলে আসবে কি আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। কারণ এই যুদ্ধের সময় সৌদি আরবের বিভিন্ন ঘাঁটিতে তো ইরান হামলা চালিয়েছে, কিন্তু তারপরেও দেখা গেল যে সৌদি আরবের একটা প্রতিনিধি দল সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানাতে তেহরানে উপস্থিত হয়েছে।
তো এইরকম ভাবে সারা বিশ্বে প্রথমত এবং প্রধানত মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী একটা ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে। দ্বিতীয়ত মুসলিম উম্মার ভিতরে একটা ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে, যেন সবাই চাইছে যে আমরা